চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় যৌথ বাহিনীর তল্লাশি, অন্যান্য শহরও সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ হত্যার পর আশুলিয়ার বারুইপাড়া থেকে কৌশলগত কারণে সরিয়ে নেওয়া হয়েছে চেকপোস্ট, বলছে পুলিশ। এলাকা জনশূন্য। স্বামীর নির্মম নির্যাতনের শিকার গাজীপুরের শিউলি আর দৃষ্টি ফিরে পাবে না কখনো, জানালেন চিকিৎসক। এখনো আটক হয়নি অভিযুক্ত কামাল। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের পরপরই মাঠে নেমেছেন গাইবান্ধায় সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি, বিপাকে শত শত গ্রাহক। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। রাজধানী ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে আবাসিক এলাকায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনার পর নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় যৌথ বাহিনী তল্লাশিও চালাচ্ছে। কমলদের রিপোর্ট। গত কদিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চলল। বন্দরনগরী চট্টগ্রাম এখনো অনেকটা শান্ত রয়েছে। এক্ষেত্রে দুর্বৃত্তরা চট্টগ্রামে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবির ডগ স্কোয়াডও। আর এখন নগরীতে চলছে যৌথ বাহিনীর তল্লাশি। এসব তল্লাশিতে র্যাব এবং পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবিও। এখানে গাড়ি চেক করা হবে এবং যদি কোনো নাশকতাকারী থাকে আমরা হাতে নাতে ধরবই। সামনে যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকরের বিষয়, প্লাস জনজীবন একটা স্বস্তি নিয়ে আসা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সবকিছু বিষয় মিলে আজকে আমাদের পর্যায়ক্রমে আমাদের এই অভিযানটা চলতেই থাকবে। এদিকে নগরীর প্রতিটি আবাসিক এলাকা এবং বহুতল ভবনে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনার পর সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বসবাসকারীদের প্রতিনিধিরাও। চুরি ডাকাতি বা আমাদের গুম হত্যা এগুলো যাতে না হয়, আমরা একটু সুন্দর জীবন ধারণ করতে চাই। সিকিউরিটি ফোর্স আমাদের থাকে, রাত্রে থাকে, সকালে থাকে, দিনে থাকে। এগুলো সিকিউরিটি ম্যানেজমেন্ট মোটামুটি আমাদের ভালোই আছে। অ্যান্ড সিসিটিভি লাগালে এই জিনিসটা আরও জোরদার হবে, আরও শক্তিশালী হবে। চলতি বছরের শুরুর দিকে বিরোধী দলের আন্দোলন চলার সময় চট্টগ্রামের তেলের স্থাপনায় আগুন দেওয়ার মতো বড় ধরনের নাশকতার প্রচেষ্টা নস্যাৎ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, ধীরে ধীরে অন্যান্য শহরও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া পুলিশের চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগরকে আমরা সিসিটিভি ক্যামেরায়, আমরা পুলিশের ক্যামেরায় আমরা নেওয়ার জন্য আমরা একটা সমীক্ষা করছি। আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাচ্ছি, যে কনসালটেন্টের মাধ্যমে কিভাবে আমরা ক্যামেরাগুলি স্থাপন করব এবং ক্যামেরাগুলোতে কিভাবে কি ধরনের ক্যামেরা লাগাবো, এইটার জন্য আমরা একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছি। এটা সাকসেসফুল হলে আমরা ক্রমান্বয়ে পরবর্তী শহরগুলোতে আমরা করব। পুলিশের চেকপোস্টগুলো আরও জোরদার করার জন্য আরও সংখ্যা বাড়িয়ে আমরা মাঝে মাঝেই এই চেকপোস্টগুলো এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা বসাবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় আহত 2 তাইওয়ানের নাগরিককে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। সৌমিক। হ্যাঁ আসাদ, আর আপনি যেটি বলছিলেন যে আমরা গতকালকে আমরা যেটা জানতে পেরেছি যে তাইওয়ানের 2 নাগরিক যিনি হচ্ছেন তাদের বাসা ছিল উত্তরা 4 নম্বর রোডের 10 নম্বর বাড়িতে ছিলেন তারা, এবং সেই বাড়িতে গত রাতে 12:30টার দিকে তাদের উপর হামলা হয় এবং হামলার প্রেক্ষিতে পুলিশ যখন জানতে পারে, পুলিশ জানার পরে রাত্রে আমি এখানে অ্যাপোলো হসপিটালের যে ডিউটি ম্যানেজার তার সঙ্গে কথা বললাম। উনি আমাকে যেটা বললেন যে এখানে রাত্রে
গত রাত 2:30টার দিকে তাকে এখানে ভর্তি করা হয়েছে এবং ভর্তি করার পর আমি কিছুক্ষণ আগে যেহেতু এখানে এসে যেটা জানলাম, ইতিমধ্যে ভাটারা থানা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি জানেন যে অ্যাপোলো হসপিটালের এই এলাকাটা ভাটারা থানার আওতাভুক্ত, সুতরাং ভাটারা থানা পুলিশ এসে উদ্ধার করে ওনাদেরকে কিন্তু এখানে ভর্তি করেছে। তো ভাটারা থানা পুলিশ আমাকে যেটা বললেন যে তাইওয়ানের দুজন দম্পতি মূলত তারা ওই বাসাতে থাকতেন এবং তারা দুজনই আহত হয়েছেন। তার মধ্যে হাজবেন্ড যিনি, অর্থাৎ যিনি স্বামী, তার অবস্থা বেশ আশঙ্কাজনক, তবে তার যে স্ত্রী তিনি আশঙ্কামুক্ত, এটা ভাটারা থানা পুলিশ আমাকে বললেন। এবং ইতিমধ্যে আমরা হাসপাতালের যে অ্যাটেন্ডেন্ট তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি এবং অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করছেন না। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা অনেকেই এখানে রয়েছেন, কিন্তু আমরা আসলে তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা এখান থেকে পাচ্ছি না, যার কারণে আমরা ওই তাইওয়ানের যে দুজন নাগরিক এখানে ভর্তি হয়েছেন তাদের ব্যাপারে আসলে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি জানতে পারছি না। তবে আপনাকে বলে রাখি, ভাটারা থানা পুলিশের সঙ্গে আমরা কথা বলে যেটা জানলাম যে সাম্প্রতিক সময়ে যে ধরনের হত্যাকাণ্ডগুলো রাজধানীতে হচ্ছে, তো তারা বললেন যে এটা আসলে ঠিক সে ধরনের কোনো ঘটনার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তারা বলছেন যে 3 জন বাংলাদেশের সঙ্গে এই দুজন তাইওয়ানের নাগরিকের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে গতকালকে তারা সেই তাইওয়ানের দুজন নাগরিক প্রায় 6 লাখ টাকা ব্যাংক থেকে তুলে আনার পরে তারা বাসায় পৌঁছান এবং পরবর্তীতে ওই 3 জন যে বাংলাদেশি রয়েছেন যাদের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল, তারা বাসায় এসে তাদেরকে লাঠির আঘাতে আহত করেন এবং আহত করার পর সেই 6 লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যান, যেটা আমরা পুলিশের মাধ্যমে জানলাম। এবং আহত করার পর তাদের মধ্যে যে স্বামী ছিল তার অবস্থা আপনাকে আগেই বললাম যে বেশ আশঙ্কাজনক এবং পুলিশ এসে এখানে ভর্তি করেছে এবং আমরা সর্বশেষ তথ্য হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানাতে পারবো যে তাদের এখনকার কি অবস্থা। তো আসাদ, এই ছিল আমার কাছে অ্যাপোলো হাসপাতালের সামনে থেকে। উত্তরা দুর্বৃত্তদের হামলায় আহত তাইওয়ানের 2 নাগরিককে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইজাদ শৌমিক। আশুলিয়ার বারুইপাড়া এলাকায় শিল্প পুলিশ খুনের ঘটনার 3 দিন পরেই জনশূন্য হয়ে পড়েছে ঘটনাস্থল। অজ্ঞাতনামা 2 জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের পর স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলেসহ 7 জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এদিকে গতকাল ঘটনাস্থল থেকে পুলিশের চেকপোস্ট উঠিয়ে নেয়ার পর থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের স্থানীয় হোটেলগুলোও জনশূন্য হয়ে পড়ে। 4 নভেম্বর ভোরে শালবনের পাশে এক শিল্প পুলিশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর গত 2 দিন সেখানে বিভিন্ন তদন্ত সংস্থা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আনাগোনা থাকলেও আজ সকাল থেকে গোটা এলাকা জনশূন্য হয়ে পড়ে। একাধিক টিম এখানে কাজ করতেছে এবং আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় এই বিষয়টা সরাসরি তদারকি করেন। বিভিন্ন সাক্ষী যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদেরই আমরা ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। কৌশলগত কারণে আমরা ওখান থেকে একটু দূরে আমরা আমাদের অবস্থানটাকে আরও শক্ত করেছি। দেশের অন্যান্য বিমানবন্দরের মতো নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বিমানবন্দরের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া সাদা পোশাকধারী পুলিশ সহ অতিরিক্ত পোশাকি পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে পুলিশ ক্যাম্পও। সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন অভ্যন্তরীণ 3টি ফ্লাইট আসা যাওয়া করে। সর্বোচ্চ দিয়ে এখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি। যাত্রীদের সঙ্গে যাতে অযাচিত কোনো লোক ঢুকতে না পারে কিংবা তাদের যাবতীয় মালামাল যা আছে তারা কোনোটা যেন আনট্রিটেড অবস্থায় অর্থাৎ চেকিং ছাড়া যেতে না পারে সে বিষয়ে আমরা প্রত্যক্ষভাবে এবং খুব গভীরভাবে নজর রাখছি। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পুরোপুরি দৃষ্টি হারিয়েছেন গাজীপুরের শিউলি। গতকাল পারিবারিক কলহের জেরে এই গৃহবধূর 2 চোখ উপড়ে ফেলে স্বামী কামাল। এ ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার স্বজনরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা না হলেও ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তবে এখনও অভিযুক্ত স্বামীকে আটক করা সম্ভব হয়নি। সাইফুল ইসলাম জুয়েলের প্রতিবেদন। গাজীপুর টঙ্গীর আরিচপুরের এই বাসাটিতে ভাড়া থাকতেন শিউলি ও কামাল নামধারী জুয়েল। প্রতিবেশী সহ আশপাশের মানুষের কাছে তাদের পরিচয় স্বামী স্ত্রী। ঘটনার প্রেক্ষিতে পুলিশের প্রসঙ্গ আসে, কারণ হামলার শিকার শিউলি তার পূর্বের স্বামী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি, আর একই মামলার আসামিও ছিলেন জুয়েল।
তারপর ছদ্মনাম ব্যবহার করে ঘর ভাড়া নেন তারা। প্রায় প্রতিদিনই দুজনের মধ্যে কলহ লেগেই থাকতো বলে জানিয়েছেন আশপাশের প্রতিবেশীরা। নেশাগ্রস্ত অবস্থাতেই কামাল নামধারী জুয়েল প্রায় নির্যাতন করত শিউলিকে। চিল্লাচিল্লি করতেছে যে আমারে বাঁচাও এইটুকু শুনছি। তখন বাড়িয়া নামছে, তারা চাইছে দরজা খুলে ঢুকালে, দরজা দেখছে তালা মারা। বৃহস্পতিবার দুপুরেও কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ শিউলির হাত পা বেঁধে দু চোখ উপড়ে নেয় জুয়েল। খবর পেয়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিউলিকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় শিউলিকে। আমার বোন জামাই আমার বোনের হাত মুখ বেঁধে চাকু দিয়ে 2 চোখই জখম করে, চোখ উঠে ফেলছে একটা, আমি এখনো দেখিনি, ডাক্তার সাহেব বলছে। আর যে জঘন্য কাজটা করছে এর জন্য আমার বোন জামাইয়ের ফাঁসি চাই আমরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন শিউলি আর কখনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। শুধু যদি কর্নিয়া ইনজুরি হতো তাহলে হয়তো আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে বা অন্য কোনোভাবে এটা সম্ভব হয়, কিন্তু যখন একদম পুরো চোখটাই উঠায় ফেলা হয় তখন আসলে কিছু করার থাকে না। এদিকে ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। শিউলির সাবেক প্রেমিক সেই জুয়েল তাকে কষ্টিপ দিয়ে মুখে আটকে হাত বেঁধে তাদের চোখ উপড়ে ফেলে। আমরা জুয়েলকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান করেছি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। মংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজের উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারী নৌযান পৌঁছালে শুরু হবে কয়লা উত্তোলন। দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের পরই গাইবান্ধায় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছেন। আর এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কায় আছে বিএনপি ও জাতীয় পার্টি। তবে আওয়ামী লীগ বলছে শঙ্কার কিছু নেই। আর বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশন শক্তিশালী হলে সরকারের কিছুই করার থাকে না। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও পৌরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে আসায় ভোটারদের আকৃষ্ট করতে অলিগলিতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার। অনেকে গণসংযোগও শুরু করেছেন। দলীয় পরিচয় ও স্ব দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় সরগরম গাইবান্ধা। কিন্তু দলীয় পরিচয়ে নির্বাচনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা। দলমত নির্বিশেষে যে ভালো মানুষ আমরা তাকেই ভোট দেব। কে কার সমর্থন করছে প্রকাশ্য চলে আসবে। এটা লোকাল নির্বাচন, স্থানীয় পর্যায়ে, যার কারণে আমার কাছে এই মার্কাটা এখানে আমার কাছে খুব আপত্তিকর মনে হয়। অন্যদিকে হঠাৎ করে সরকারের নির্বাচন পদ্ধতির এই পরিবর্তন নিয়ে নানা শঙ্কার কথা জানালেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। তবে এতে শঙ্কার কিছু নেই বলে মনে করে সরকারি দল। পৌরসভায় যদি দলের একটা প্রভাব খাটিয়ে ভোট করে তাহলে এই ইফেক্টটা যা পড়বে হচ্ছে আবার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদগুলোতে। আমরা আশঙ্কা করতেছি তাদের যে দুর্বিসন্ধি, এই স্থানীয় সরকার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও তাদের এই চিন্তা ভাবনা আছে। ভোট কেন্দ্রের কোনো কারচুপি এর আগেও হয় নাই, এখনো হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না। নির্বাচন কমিশন শক্তিশালী হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেটাই বড় কথা। জনগণই তার ভোটাধিকার নিশ্চিত করবে। গাইবান্ধা জেলায় 3টি পৌরসভা রয়েছে। তার মধ্যে গাইবান্ধা পৌরসভার জনসংখ্যা প্রায় 68,000 আর ভোটার সংখ্যা 48,000। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলায় পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জের ভাইভাই সালফেজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সকাল থেকে উদ্ধার কাজ করছে। ভাইভাই সালফেজের ম্যানেজার জানান, আজ প্রথম দিনে ডুবন্ত জাহাজটির অবস্থান নিশ্চিত করতে চেইন ও ওয়ার রুপ দিয়ে তীরে রাখা খুঁটির সাথে জাহাজটি বেঁধে রাখা হয়েছে। আগামীকাল বিকেলে উদ্ধারকারী নৌযান এমভি তানজিল গিয়ে পৌঁছালেই কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। এদিকে আগামী 15 দিনের মধ্যে ডুবে যাওয়া জাহাজ ও পুরো কয়লা পুরোপুরি উত্তোলন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। গত 28 অক্টোবর মংলায় পশুর নদীর জয়মণি ঘোল এলাকায় কয়লাবাহী কার্গো জাহাজ এমভি জিয়ারাত ডুবে যায়। জাহাজটা কি পজিশন দেখলাম, তারপর টানা দিতেছি, কাজ করতেছি, সেই কাজ জাহাজ আসবে, জাহাজ আসলে কয়লা উঠাবো। চেন এবং খুঁটি গেড়ে এরা চেন টানাচ্ছে। এদের আরেকটা কার্গো আসবে, আরেকটা কার্গো আসার পরে এই কয়লাগুলো এখান থেকে তুলে ওই কার্গোতে নেবে।
ফেনীতে জাল কাগজপত্র বানিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একাধিক চক্র গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কর্তৃপক্ষ এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও ধরাছোঁয়ার বাইরে সংঘবদ্ধ চক্রটি। আর সংযোগ প্রতি 1.5 থেকে 2 লাখ টাকার বিনিময়ে নেয়া শত শত গ্রাহককে পড়তে হচ্ছে চরম বিপাকে। অবশ্য বাখরাবাদ কর্তৃপক্ষের দাবি এই চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী শহরতলির বাখরাবাদ গ্যাস থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার অপরাধে গত 3 মাসে জরিমানা সহ জেলায় শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এসব সংযোগ বৈধ বলে গ্রাহক প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অবশ্য টাকা বুঝে নিয়ে চক্রটি রাতারাতি গ্রাহকদের দিয়েছে গ্যাসের সংযোগও। কিন্তু কিছুদিন পরই বাখরাবাদ গ্যাস ফেনী অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন, পাশাপাশি গ্রাহকদের জরিমানাও করে। অবৈধ নাকি কইতারুম নি এতরা লাইন আনে রান্না তো আইছি যেখানে আমরা তো বৈধ কোনো টাকা নেওয়া হয়েছে, টাকা দিছি আমরা 1 লাখের পৌঁছে। বাকারাবাদে তার অফিসার আছে বড়, কথা বলছেন এরা সবাই মিলে বলতেছে আমরা একদিনে লাইন লইয়ে লাইছি। এদিকে অবৈধ সংযোগের সাথে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ফেনী সদর উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। ভুক্তভোগী যারা অবৈধ সংযোগ গ্রহণকারী হিসেবে জরিমানা শিকার হয়েছেন তারা তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, প্রতারণা সহ অন্যান্য ধারা যেগুলো কভার করে। আর আমার দিক থেকে যে নামগুলো আমি পেয়েছি আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ফেনীর ব্যবস্থাপকের দাবি এই চক্রের সাথে তাদের কেউ জড়িত নন। ডিমান্ড নোট ইস্যু হলে পারে তো আমার যে ডিমান্ড নোট রেজিস্টার আছে ওই রেজিস্টারে ওই গ্রাহকের নাম, ঠিকানা, টাকার পরিমাণ, কোড নম্বর থাকবে, এগুলো নাই। এই ডিমান্ড নোট এই অফিস কর্তৃক ইস্যু হয় নাই। বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ফেনী অফিসের তথ্য মতে এ পর্যন্ত তাদের চিহ্নিত 60টি এলাকার অবৈধ লাইনের 5টি থেকে 15,664 ফুট পাইপ জব্দ এবং 3 শতাধিক গ্রাহক থেকে 3,73,000 টাকা জরিমানা আদায় হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ঝিনাইদহের বিভিন্ন স্থানে আলাদা অভিযান চালিয়ে 7 জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে শৈলকুপার শেখপাড়া এলাকার 2টি মেসে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে 6 শিবির কর্মীকে আটক করা হয়। একই সময়ে কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এই আটকের ঘটনায় শৈলকুপ ও কালীগঞ্জ থানায় আলাদা 2টি মামলা দায়ের করা হয়েছে। লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এদিকে সকালে কুড়িগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। লোডশেডিং শব্দটি চিরতরে মুছে ফেলতে সরকার বিদ্যুৎ নিয়ে ব্যাপকভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে উপজেলার 14,500টি নতুন সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগে কি দুঃসহ অবস্থা ছিল এই লোডশেডিং, এখন তো আর লোডশেডিং সেইভাবে অনুভবই করা হয় না। কাজেই সরকার যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে, একটা কথা আমাদের মনে রাখতেই হবে যে উন্নয়নের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও অনেক বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই ঘাটতি মিটিয়ে আরও যে চাহিদা সেটা পূরণের জন্যও আরও অনেক বড় বড় কর্মপরিকল্পনা সরকারকে গ্রহণ এবং বাস্তবায়ন করতে হচ্ছে। তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমরা এই সুফলটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি। দর্শক, আমরা আগে জানিয়েছি রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তাইওয়ানের এক দম্পতি। এ হামলা ডাকাতি করাকে কেন্দ্র করে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে বলে জানান উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা। 4 নম্বর সেক্টরে ওনাদের অফিস কাম রেসিডেন্স, এখানে ওদের আসা যাওয়া রয়েছে। গতকাল রাতে ওনার চেয়ারম্যান নাকি টাকা উঠাইছে ওই ব্যাংক থেকে। এই টাকা তোলার ফলে ওনারা ওই টাকা চুরি করার জন্য কালকে রাতে বাসায় ঢুকেছিল ডুপ্লিকেট চাবি নিয়ে। রাত 1টার দিকে ঢুকার পর তখন যখন ওনার নিচের তিনতলায় দেখলো
তখন ওনারা যেহেতু পরিচিত, তখন ওই স্টিক নিয়ে ওই হেড ইঞ্জুরি, মাথার মধ্যে ইঞ্জুরি হয়েছে। আসামি জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে একজন। নওগাঁয় 4 ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বদলগাছি উপজেলায় কোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাত 3টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শামুককড়ি গ্রামের একটি সড়কে অবস্থান নেয় একদল ডাকাত। এ সময় যাত্রীবাহী ভটভটি ও ভ্যানে করে লুটপাট করা হয়। এ সময় যাত্রীদের আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। পরে 4 জনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। সোনাদানা সব করে গেছে, দাঁতমাত সব করে গেছে, সোনাদানা ওরা লিছে, আমার কাছে মানি ব্যাগ ছিল সব লে লিছে, টাকা পয়সা চাওয়া সব লে লিছে। যাত্রীর কাছে যেগুলো ছিল সব কিছু কেড়ে নিচ্ছে। আর এর কাছে 500 টাকা ছিল, 500 টাকা সহকারে গাড়ির কাগজপত্র সহকারে গাড়ি কেড়ে নিচ্ছে। গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারুল নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সকালে শাখাটা উপজেলার বুরুঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে আফজাল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল তার লোকজন নিয়ে আফজালের বাড়িতে হামলা চালায়। এ সময় আফজাল ও তার স্ত্রী পারুলকে বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলে মারা যান পারুল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আফজাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবাই এসে আমার মামার মাথার প্রথম বাড়ি, দ্বিতীয়ত আমার মামিকে মনে করেন আমদাওতে ছুটিয়ে মারছে। বসে আছি, ওরা সবাই মিলে এসে অতর্কিত হামলা করছে। গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার স্কুলের বাজার গ্রামে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে টানানো তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন কল্পনা বেগম। এ সময় কল্পনার ভাতিজা রায়হান তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাটোর চেনিকলের 2015-16 মৌসুমের আখমাড়াই শুরু হয়েছে। দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। নাটোরের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নাটোর চিনিকলে 1,70,000 টন আখ মাড়াই করে 13,175 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সকাল 7টায় লাক্কাতুরার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই ম্যারাথন শুরু হয়। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিমের প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এ আয়োজন করে। সিলেট স্কাই মিনি ম্যারাথন নামের এই প্রতিযোগিতায় 3 শতাধিক প্রতিযোগী অংশ নেন। এই ম্যারাথন নগরীর 8.5 কিলোমিটার সড়ক অতিক্রম করে রিকাবি বাজার জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। বিজয়ী এই 10 জন পরবর্তীতে বান্দরবানে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেবেন। আবৃত্তি সংগঠন প্রমার 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়ন করা হচ্ছে মহুয়া পালা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মামুন। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে কিন্তু আজকে শুরু হয়েছে প্রমার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে মহুয়া পালা। ময়মনসিংহ গীতিকার প্রায় 300 বছর আগে দিচকানাই নামে একজন ব্যক্তি এই মহুয়া পালার আয়োজন করেছিল। ঠিক সন্ধ্যা 6:30 থেকে এখানে শুরু হয়েছে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মহুয়া পালার 1 ঘন্টায় অনুষ্ঠিত হবে এই ময়মনসিংহ গীতিকার যে মহুয়া পালাটি 300 বছর আগে যে মহুয়া পালা এই যে গীতিকাব্যটি এখানে আয়োজন করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে শুরু হয়ে গেছে এই মহুয়া পালার, যেখানে মহুয়া এবং এক রাজার ছেলের গল্প নিয়েই শুরু করা হয়েছে এই মহুয়া পালা অনুষ্ঠানটি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মহুয়া পালার আয়োজনটি এখন চলছে। আমরা এখন চলে যাচ্ছি সেই মহুয়া পালার আয়োজনে। ঘুরিয়া ফিরিয়া তারা ভরবে নানান দেশ, অস্মরিত কাহিনী কথা
কইবাম সব বিশেষ আরে ভাই রে ঘর্মিতে তারা কি কাম করিল আরে ধন নদীর পারে যাইয়া উপস্থিত হইল কাঞ্চনপুর নামের কথা আসছিল একেরা ওনার কাছে জানো করিত দীর্ঘ এক বরাবর ওইখানে কি হইল আরে ওইখানে কি হইল নদী আমন বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী আর দূরে থাকি লাগি যেন ইন্দ্রকুলের পরি রে বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী হাই ছয় মাসের ছিল কন্যা বাপ মায়ের ঘরে হাই রাত্রি নিশা কালে উমরা তারে চুরি করে হাই চুরি না কইরা উমরা সাইরা গেল দেশ হাই কইবা সেই কন্যার কথা শুনো সবে শেষ আর দূরে থাকি লাগি যেন ইন্দ্রকুলের পরি রে বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী বীরিঙ্গ ব্রাহ্মণের কন্যা পরমা সুন্দরী আরে মাসের শিশু কন্যা কসুরে হইল দলে রাখিয়া পুঁথি পালিতে লাগিল এক দুই তিন করি 16 বছর যাই। দর্শক, আবৃত্তি সংগঠন প্রমার 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়িত হচ্ছে মহুয়া পালা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দিনরাত পরিশ্রম করে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সামাজিকভাবে মূল্যায়ন নেই ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী নারীদের। বাঁকা চোখের চাহনি সবসময় তাড়িয়ে বেড়ায় তাদের। মজুরি পান পুরুষের চেয়ে অনেক কম। এ অবস্থায় শ্রমজীবী নারীদের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী নারীরা। সংসারের দৈনন্দিন কাজ করার পরও পরিবারের সদস্যদের একটু ভালো রাখতে কেউ করছেন মাটি কাটার কাজ, আবার কেউ বা চাতাল শ্রমিক। শ্রমজীবী এসব নারী অমানসিক পরিশ্রম করে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনও তাদের কাজের কোনো স্বীকৃতি নেই। রয়েছে মজুরি বৈষম্যও। কাজ করি মানুষের টিটকারি আঙ্গরে পারে অনেক ধরনের কাজ করে আঙ্গর কেউ দাম দেয় না, যেটা বেতন পাই ফুলাফানের লেখাপড়া খরচ আঙ্গর খাওয়া খরচ চলে না। খাটনিতে যে করি এই খাটনি অনুযায়ী আঙ্গর আসলে বেতনটাও আঙ্গর সুন্দর ভালো পাই না। নারী নেত্রীরা বলছেন শ্রমজীবী নারীদের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। তাদের প্রতি যে অসম্মান দৃষ্টিতে দেখা হয় এটি যদি পরিবর্তন করা হয়, আমার মনে হয় সকল নারীরাই সম্মানের সঙ্গে যে কোনো কাজের সাথে যুক্ত হয়ে রাষ্ট্রের, সমাজের এবং পরিবারের সফলতা বয়ে আনতে পারবে। এদিকে শ্রমজীবী নারীদের সামাজিক স্বীকৃতি ও মর্যাদা সম্পর্কে সচেতনতা তৈরিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। চেষ্টা করতেছি এই ভারসাম্যতা দূর করে একটা সমাজে একটা সমতা আনয়নের জন্য। আশা করি অদূর ভবিষ্যতে একটা পর্যায়ে আমরা উন্নীত হইতে পারবো। বিশ্লেষকরা বলছেন শ্রমজীবী নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও উদ্যোগী হতে হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় যৌথ বাহিনীর তল্লাশি। অন্যান্য শহরেও সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশ হত্যার পর আশুলিয়ার বারুইপাড়া থেকে কৌশলগত কারণে সরিয়ে নেওয়া হয়েছে চেকপোস্ট, বলছে পুলিশ। এলাকা জনশূন্য। স্বামীর নির্মম নির্যাতনের শিকার গাজীপুরের শিউলি আর দৃষ্টি ফিরে পাবে না কখনো, জানালেন চিকিৎসক। এখনো আটক হয়নি অভিযুক্ত কামাল। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের পরপরই মাঠে নেমেছেন গাইবান্ধায় সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি, বিপাকে শত শত গ্রাহক। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।